স্বাগত জানাচ্ছি মহাজালের আরও একটি এপিসোডে। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভ্যাম্পায়ার বট সিজন 2 পর্ব 31 লিখেছেন মোসাম্মদ সোনালী। দেখতে দেখতে কিছুক্ষণ সময়ের মাঝেই পুরোপুরি সুস্থ হয়ে গেল শ্রাবণ। একদম তরতাজা লাগছে এখন তাকে দেখতে। তবে শ্রাবণের মুখের দিকে তাকাতেই যেন অন্তরাত্মা কেঁপে উঠল চাঁদনির। কেননা ওকে অসম্ভব হিংস্র দেখতে লাগছে। ওর চোখ দুটো একদম গাঢ় নীল রং ধারণ করেছে, সাথে মুখের মধ্যে থাকা ধারালো লম্বা সরু দাঁত দুটো বেরিয়ে এসেছে বাইরে। ওকে দেখে মনে হচ্ছে যেন এখনই চাঁদনির গলায় নিজের দাঁত দুটো বসিয়ে দিয়ে চুষে চুষে সব রক্ত খেয়ে ফেলবে। চাঁদনি উঠে দাঁড়িয়ে বয়ে কয়েক পা পিছন দিকে পিছিয়ে গেল। তখনই শ্রাবণও উঠে দাঁড়িয়ে ওর কাছে এগিয়ে এসে ওর গালে আবারও একটা থাপ্পড় বসিয়ে দিল। ওর হাতে থাপ্পড় খেয়ে মুখটা ভোঁতা বানিয়ে ঠোঁট উল্টে ওর দিকে তাকালো চাঁদনি। সাথে সাথে কোনো কথা না বলে ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল শ্রাবণ। ওর এমন কাণ্ডে চোখ বড় বড় করে চাঁদনি মনে মনে ভাবতে লাগলো এখনই হয়তো ওর গলায় নিজের দাঁত দুটো বসিয়ে দেবে শ্রাবণ। কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে যাওয়ার পরও তেমন কিছুই হলো না। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর পিছন দিক থেকে মিতুর গলা কাকরানি শুনে ওকে ছেড়ে দিল শ্রাবণ। তারপর রাগী গলায় বলে উঠল, এই বে, তোমার সমস্যা কি বলো তো? আমার কোনো কথা কেন শোনো না তুমি? আজকে কত বড় একটা বিপদ হয়ে যেত কোনো ধারণা আছে তোমার? শুধু ওদের থেকে নয়, আমার থেকেও তোমার মস্ত বড় একটা বিপদ ছিল, যেটা থেকে অনেক কষ্টে তোমাকে বাঁচিয়েছি আমি। তুমি কি ভাবো নিজেকে? নিজের কথা ছাড়া অন্য কারো কথার কোনো দাম নেই তোমার কাছে, তাই না? এই যে এত কিছু হলো শুধুমাত্র তোমার জন্য হলো। তুমি যদি আমার কথা মতো ছাদে না উঠতে তাহলে এত বড় বিপদ হতো না। তুমি জানো আজকে কত বড় একটা বিপদ হতে যেত যদি ওরা তোমার রক্ত চুষে নিয়ে সক্ষম হতো। আর সেই বিপদ তোমার একার নয়, বরং পুরো ভ্যাম্পায়ার জগতের সবার সাথে হতো। এত বড় একটা ভুল কি করে করতে পারো তুমি? ইচ্ছে করছে থাপ্পড় মেরে মেরে দুগাল একদম লাল করে ফেলি তোমার। কথাগুলো এক নাগারে বলে রাগ কন্ট্রোল করার জন্য চাঁদনির দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো শ্রাবণ। তারপর থরথর করে কাঁপতে লাগলো রাগে। ওর এই পরিমাণ রাগ দেখে গালে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল চাঁদনি। মিতও দাঁড়িয়ে সবকিছু দেখছে চুপচাপ আর ভাবছে এরপর কি হয়। তখনই চাঁদনি শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে মাথা নিচু করে দুই হাত দিয়ে নিজের দুই কান ধরে বলল, আই এম সরি। আসলে আমি বুঝতে পারিনি আমার সামান্য একটা ভুলের জন্য এত কিছু হয়ে যাবে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমি তো জানি না যে এত বড় একটা বিপদ হবে, আর কেনই বা আমার সাথে এসব হচ্ছে বারবার। কথাগুলো বলতে বলতে চাঁদনির দু চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ওর চোখের জল দেখতেই শ্রাবণের রাগ মুহূর্তের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। ও শান্ত হয়ে চাঁদনির কাছে এগিয়ে এসে ওর হাতটা ধরে নিয়ে গিয়ে সোফার ওপর বসলো। তারপর কিছুক্ষণ চুপ থেকে ওর চোখ দুটো মুছে দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলো, আই এম সরি চাঁদ পাখি। আমিও এভাবে তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু কি করব বলো? তোমার এই সামান্য ভুলের কারণে আজকে সব কিছু শেষ হয়ে যেত, তীরে এসে তরি ডুবে যেত। তুমি কল্পনা করতে পারবে না তোমার সাথে কত কিছু জড়িয়ে আছে আমাদের ভ্যাম্পায়ার রাজ্যে। আর তুমি আসলে কে? তুমি যদি সব কিছু জানতে তাহলে হয়তো বুঝতে পারতে আমার এমন রেগে যাওয়ার কারণ। আজকে যদি ওই ভ্যাম্পায়ার দুজন তোমার রক্ত চুষে নিত তাহলে তোমার শরীরের সব শক্তি ওদের মাঝে চলে যেত, আর ওরা তখন আমাদের পুরো ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস করে দিত। কোনোভাবেই আর ওদের আটকাতে পারতাম না আমরা। শ্রাবণের কথা শুনে চাঁদনি এবং মিতু দুজনেই ভীষণ অবাক হয়ে গেল। মিতু চাঁদনির পাশে সোফার উপর বসে ব্রকুসকে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। চাঁদনি বিস্ময় চোখে শ্রাবণের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আমার সাথে আপনার ভ্যাম্পায়ার রাজ্যের সব কিছু জড়িয়ে আছে মানে? আমি তো আপনার কথার কিছুই বুঝতে পারছি না। আর আমি কে মানে? আমি তো সবার মতো একজন সাধারণ মানুষ, কিন্তু আপনি এমনভাবে বলছেন যেন আমি অসাধারণ কেউ। ওর কথার উত্তরে বেশ কিছুক্ষণ চুপ করে রইল শ্রাবণ। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, হ্যাঁ চাঁদ পাখি, তুমি সাধারণ কেউ না, তুমি অসাধারণের চাইতে অসাধারণ কেউ। তবে তোমার জীবনের সব রহস্য এখন তুমি জানতে পারবে না। সেটা তোমার 25 বছর পূর্ণ হলেই তুমি জানতে পারবে। কারণ এখন যদি তোমাকে আমি ওইসব বলে দিই তাহলে তুমি আর তোমার শক্তি পাবে না, এমনটাই বলা হয়েছে আমায়। তবে এই 5টা দিন তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। যে কোনো মূল্যে তোমার নিজেকে সেফ রাখতে হবে ওই খারাপ ভ্যাম্পায়ারদের থেকে। নইলে তোমার সাথে সাথে আমাদের পুরো ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস হয়ে যাবে। আর তখন সব কিছু দখলে চলে যাবে ওই খারাপ ভ্যাম্পায়ারদের। তখন ওরা প্রতিটি মানুষের রক্ত চুষে মেরে ফেলবে, কাউকে শান্তিতে বাঁচতে দেবে না।
সবার মাঝে আতঙ্ক বিরাজ করবে, আর এসব কিছুর সাথে একমাত্র তুমি সেফ থাকলেই বাঁচতে পারবে। কারণ যখন তোমার 25 বছর পূর্ণ হবে তখন আর ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এক নাগারে এতটুকু বলে থেমে গেল শ্রাবণ। চাঁদনি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবল, তারপর উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আচ্ছা আমি বুঝতে পারছি না, এই 5 দিন পার হওয়ার আগে আপনি আমাকে কিছু বলবেন না? আমি আপনাকে জোর করব না জানার জন্য, কারণ আমি বুঝতে পারছি আমার ভুলে কত বড় একটা বিপদ হতে যাচ্ছিল। কিন্তু আপনি শুধু আমাকে এটা বলুন যে আপনি এতদিন কেন আমার কাছাকাছি আসেননি, কেন সবসময় দূরে দূরে থেকেছেন, আর আজকেই বা হঠাৎ করে কেন এলেন? আপনার থেকে কী এমন বিপদ ছিল আমার? ওর কথার উত্তরে মুচকে একটা হাসি দিল শ্রাবণ। তারপর ওর দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমি তোমার প্রাণনাশের কারণ হতাম। কারণ তুমি যখন জেনে যাবে যে আমি একজন ভ্যাম্পায়ার, তখন থেকে 25 বছর পূর্ণ হওয়া পর্যন্ত আমি তোমার সামনে আসতে পারবো না। কারণ তোমার শরীরের রক্ত তখন ভীষণভাবে আকর্ষণ করবে আমায়, আর আমি সেই আকর্ষণ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোমার রক্ত চুষে মেরে ফেলবো তোমায়। এমনটাই হওয়ার ছিল, তাই তোমার থেকে সবসময় দূরে থেকেছি। ওর কথার উত্তরে চাঁদনি কিছু বলার আগেই পাশ থেকে মিতু বলে উঠল, কিন্তু ভাইয়া, এমনটাই যদি হয় তাহলে তো চাঁদনির এখনো 25 বছর পূর্ণ হয়নি, আর আপনি তো ওর সামনে বসে আছেন। তাহলে এখন কেন রক্ত আকর্ষণ করছেন আপনাকে? কেন রক্ত চুষে কিছু করছেন না আপনি ওর? আর শ্রাবণী আপুরিবা কেন আসছে না এখানে? কারণ আমার মতো শ্রাবণীও একজন ভ্যাম্পায়ার, আর আমার চাইতে ও আরও বেশি আকর্ষিত হবে চাঁদনির রক্তের দিকে। আমি যতটুকু কন্ট্রোল করতে পারি নিজেকে, শ্রাবণী ততটুকু পারে না। কিন্তু আমি তো শ্রাবণী আপুর সাথে অনেক দিন একই বাসায় একদম একা থেকেছি। কই, কখনো তো শ্রাবণী আপু আমার কোনো ক্ষতি করেনি, বরং সব বিপদ থেকে আমায় বাঁচিয়েছে। তাহলে উনি কেন আমার রক্ত চুষে খাবে? এসব কি বলছেন আপনি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না শ্রাবণ। উত্তেজিত কণ্ঠে উপরের কথাগুলো বলে উঠল চাঁদনি। ওর কথার ছোট্ট করে একটা নিঃশ্বাস নিয়ে ওর দিকে ঘুরে বসে ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে শ্রাবণ বলল, মনে আছে চাঁদ, যেদিন তোমাকে আমি বিয়ে করে নিয়ে আসলাম, সেদিন শ্রাবণী কতটা তাড়াহুড়ো করেছিল তোমাকে আমার সাথে বিদায় করে দিতে? তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? সূর্য যখন ডুবে যাচ্ছিল তার আগেই তোমাকে দ্রুত সেই বাসা থেকে ওর সামনে থেকে নিয়ে এসেছিলাম আমি। হ্যাঁ, মনে আছে আমার। সেদিন আমি শ্রাবণী আপুর আচরণে ভীষণ কষ্ট পেয়েছিলাম, কারণ হঠাৎ করে ওনার আচরণ কেমন যেন পাল্টে গিয়েছিল, যেন আমাকে বাসা থেকে তাড়িয়ে দিতে পারলে বাঁচেন। আমি তো মনে মনে ভেবেছিলাম যে হয়তো আমাকে সে বোঝা মনে করছে, তাই এত তাড়াতাড়ি সেখান থেকে বিদায় করে দিচ্ছে। কিন্তু এটার আসল কারণ কি ছিল শ্রাবণ? আমি সব কিছু জানতে চাই, প্লিজ আমাকে সব কিছু খুলে বলুন। সেদিন যদি সূর্য ডোবার আগে তোমাকে ওর সামনে থেকে না সরানো হতো, তাহলে ওর নিজেকে কন্ট্রোল করতে পারতো না। তোমার রক্ত চুষে সেদিন রাতেই তোমাকে মেরে ফেলতো। এতে তোমার সাথে সাথে আমাদের পুরো ভালো ভ্যাম্পায়ার রাজ্য শেষ হয়ে যেত। কারণ তোমার সাথে অনেক কিছু জড়িয়ে আছে, যেটা সবই তোমার অজানা, তবে সময় এলে জানতে পারবে। তাই সেদিন তোমাকে বাঁচানোর জন্যই এভাবে তোমাকে সেখান থেকে সরিয়ে দিয়েছিল শ্রাবণী, আর আমিও দ্রুত সেখান থেকে তোমায় নিয়ে চলে আসি। কিন্তু আসার সময় মাঝপথে যখন দেখতে পাই সূর্য প্রায় ডুবে যাচ্ছে, তখন বুঝতে পারি চারিদিক থেকে তোমার জন্য বিপদ এগিয়ে আসছে। তাই বাধ্য হয়ে সেদিন তোমার গলায় কাপড় দিয়ে তোমাকে অজ্ঞান করতে হয়েছিল আমায়। হ্যাঁ, আর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে এমন একটা রুমে আবিষ্কার করি যে রুমের কোনো দরজা ছিল না, কোনো জানালা ছিল না, চারিদিকে শুধু দেয়াল আর দেয়াল। আর সেই দেয়ালের সাথে টাঙানো ছিল আমার অনেকগুলো ছবি। কিন্তু সেই ছবিতে থাকা আমার আমিকে চিনতে পারিনি, কেমন যেন অচেনা লাগছিল। কিছু কিছু আমার সাথে অবিকল মিল হলেও কিছু ছবিতে কেন জানি না মনে হচ্ছিল ওটা অন্য কেউ, আমি নই। এসবের কারণ কি শ্রাবণ? আর সেদিন রাতে কেনই বা আমাকে ওই রুমের মাঝে আটকে রেখেছিলেন আপনি? কেন কাছে যাননি আমার? ওই রুমের রহস্যগুলো তুমি 25 বছর পূর্ণ হলে জানতে পারবে, এখন তোমায় বলতে পারবো না। আর আমি তোমার কাছে না যাওয়ার কারণ সেটা তোমাকে আগেই বলেছি। আমার থেকে তোমার প্রাণ সংশয় ছিল, আর সেদিন রাতে আমিও তোমার কাছে যেতে পারতাম না, কারণ সূর্য ডোবার পর তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত হতাম আমি। এতে করে রক্ত চুষে নিলে তোমার মৃত্যু হতো, সাথে সাথে সব কিছু শেষ হয়ে যেত। কিন্তু পরবর্তীতে সেদিন রাত কেটে যাওয়ার পর তুমি যখন জানতে না যে আমি একজন ভ্যাম্পায়ার, তখন তোমার কোনো ক্ষতির আশঙ্কা ছিল না তোমার থেকে, আমার থেকে। ওর কথার উত্তরে চাঁদনি ও মিতু দুজনই বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মিতু বলে উঠল,
আচ্ছা ভাইয়া, আপনার কথার সবই বুঝলাম, কিন্তু আপনি একটা কথাই বুঝতে পারছি না যে আপনার থেকে যদি চাঁদনির 25 বছর পূর্ণ হওয়া পর্যন্ত ভয় থাকে, জীবনের সংশয় থাকে, তাহলে আপনি এখন ওর সামনে বসে আছেন কিভাবে? এখন কেন আপনার রক্ত চুষে নিতে ইচ্ছে করছে না? আকর্ষিতই বা হচ্ছেন না কেন ওর রক্তে? কারণ আমার ভ্যাম্পায়ার পিপাসু মনের কাছে ভালোবাসাটা হয়তো জিতে গেছে। আমিও ভেবেছিলাম ওর সামনে হয়তো আসলে আমিও রক্ত চুষে ওকে মেরে ফেলব, কিন্তু না, আমার ভালোবাসাটা ওর প্রতি এতটাই তীব্র যে ওর কাছাকাছি বসে থাকেও ওকে মেরে ফেলার জন্য রক্তের দিকে আকর্ষিত হচ্ছি না আমি, বরং ভালোবাসাটা যেন আরও বেড়ে যাচ্ছে ওর প্রতি। কথাগুলো বলেই চাঁদনির দিকে আবেগী দৃষ্টিতে তাকালো শ্রাবণ। চাঁদনি ওর চোখের দিকে তাকাতে পারছে না, কেন জানি না ভীষণ লজ্জা লাগছে তার। সে মাথা নিচু করে লজ্জা মাখা মুখ করে বসে রইল। মৃত ওদের অবস্থা বুঝতে পেরে সেখান থেকে মুচকি হাসি দিয়ে আরেক রুমে চলে গেল। শ্রাবণ এক মুহূর্ত দেরি না করে ওকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে আবেগী গলায় বলে উঠল, খুব ভালোবাসি চাঁদ পাখি। যতটা ভালোবাসলে নিজের ভ্যাম্পায়ারের মনকে কন্ট্রোল করে রক্তের পিপাসা থেকেও নিজেকে আড়াল করে রাখা যায়, ঠিক ততটুকু ভালোবাসি আমি তোমায়, যা তুমি কল্পনাও করতে পারবে না। চাঁদনি ওর কথার কোনো উত্তর দিল না, পরম আবেশে মাথাটা ওর বুকের সাথে শক্ত করে চেপে ধরে রইল।